আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় একদিনে শনাক্তের রেকর্ড ৫,৩৫৮, আরও ৫২ মৃত্যু, ৩১ জেলায় উচ্চ সংক্রমণ। অর্ধেক আসনে গণপরিবহন সংকট, স্বাস্থ্যবিধি নিয়ে সন্তোষ, নৌযানেও ৬০% ভাড়া বৃদ্ধি। হুকুমদাতাদের বিরুদ্ধেও মামলা হবে বললেন আইজিপি, তাণ্ডবের নেপথ্যে আইএসআইয়ের মদতপুষ্ট জামাত। ৫ এপ্রিল থেকে D8 সম্মেলন, রোহিঙ্গা সংকট নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণের ৩৮৯তম দিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। একদিনে শনাক্ত ৫,৩৫৮, মারা গেছেন ৫২ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই ৩৪, মোট মৃত্যু ৯,০০০ ছাড়িয়েছে। দৈনিক সংক্রমণ হার বেড়ে ১৯.৯০%। ৩১ জেলাকে উচ্চ সংক্রমণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যু, ভাঙছে পুরনো রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ২৮৯তম দিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। ২২৪টি ল্যাবে ২৬,৯৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৫,৩৫৮। মোট শনাক্ত ৬,১১,২৯৫। ২৪ ঘণ্টায় ৫১ জন হাসপাতালে ও ১ জন বাসায় মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে ৯,০৪৬। একদিনে সুস্থ হয়েছে ২,২১৯ জন। বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় ৬০ ঊর্ধ্ব ৩০ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছেন ৩৪ জন। করোনায় দৈনিক সংক্রমণ হার বেড়ে ১৯.৯০%। কমেছে সুস্থতার হার ৮৮.৭৩%। মৃত্যুহার ১.৪৮%। এ পর্যন্ত শনাক্তের হার ১৩.০৯%। জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখে শনাক্ত ৩,৫৮৯.৩৮, সুস্থ ৩,১৮৪.৮৪ এবং মৃত্যু ৫৩.১২। মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট সহ দেশের ৩১ জেলায় কোভিড-১৯-এর উচ্চ সংক্রমণ চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে অবস্থা ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এখন আমরা সচেতন না হই তাহলে কিন্তু সবকিছু মিসম্যানেজমেন্ট হবে, যেটা আমরা আমেরিকাতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি যে হসপিটাল পেশেন্ট নিতে পারছে না। তো যাতে করে সেই অবস্থায় না যায় আমাদের কিন্তু এখনই সেই ইনিশিয়েটিভ নিতে হয়েছে। সেই জন্য সামান্য ভোগান্তি হলে সকলকে বুঝতে হবে যে আসলে আপনার অপ্রয়োজনে বাইরে আসার দরকার নাই। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারের দেয়া 18 নির্দেশনা অধিকাংশ প্রতিষ্ঠান মেনে চলছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। 2 দিনে যথেষ্ট সচেতনতা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের মফস্বল শহরেও কিন্তু। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় বেসরকারি হাসপাতালগুলোকে ১ থেকে ১,৫০০ শয্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা সার্বিক পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান মন্ত্রী। আমাদের সরকারিভাবে যদি আমরা ২-২.৫ হাজার বাড়াইতে পারি, আপনারা যদি ১-১.৫ হাজার বাড়াইতে পারেন, তাহলে আরো নতুন করে ৪,০০০ বেড আমরা ঢাকা শহরে বা এটাকে ব্যবস্থা করতে পারি এবং ঢাকার বাইরে। রোগীর উৎপত্তি স্থলটা আমাদেরকে বন্ধ করতে হবে। করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশনা মেনে রাজধানীতে বেশিরভাগ বাসই অর্ধেক যাত্রী নিয়ে চলছে। ভাড়া বাড়লেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আগ্রহী যাত্রীরা, তবে পরিবহন সংকট থাকায় ভোগান্তি পোহাতে হয় কর্মজীবীদের। আর রেলের আগাম টিকিট বিক্রি হয় এখন আগের নিয়মে চললেও ৫ এপ্রিল থেকে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই চলবে ট্রেন। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেয়ার শর্তে লঞ্চ ভাড়াও ৬০% বৃদ্ধি করা হয়েছে। সাইদুল ইসলামকে সাথে নিয়ে তহিদুর রহমানের রিপোর্ট।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 18 দফা নির্দেশনা দেয় সরকার। নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। এ অবস্থায় 60% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়। বেশিরভাগ বাসেই অর্ধেক আসন ফাঁকা রাখছে। সমস্যা হলো ভাড়া বাড়তি দিতে যাচ্ছে না, আর আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি। ভাড়া ডবল, 2 সিটে একজন ভাড়া ডবল। তবে অফিসগামী মানুষের চাপে বাসে উঠতে না পেরে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককেই। তারা জানান, পর্যাপ্ত পরিবহন না থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে। এত যাত্রী ভোগান্তির শেষ নাই। অর্ধেক করে দিছে না, যার জন্য যাত্রীদের সমস্যা। অনেক ব্যাপক ভোগান্তি, গাড়ি তো ভাড়া বেশি, হঠাৎ করে মানুষের জানে অনেক মানুষের। গাড়ির স্বল্পতা, গাড়িতে সিট থাকলেও নিচ্ছে না, নিলেও ভাড়া দ্বিগুণের বেশি নিচ্ছে। নির্দেশনা আসার আগেই রেলের আগাম টিকিট বিক্রি হয়েছে। এই জন্য 4 এপ্রিল পর্যন্ত আগের নিয়মেই চলবে ট্রেন। তবে স্টেশনে ঢুকতে স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা হচ্ছে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় স্বাস্থ্যবিধির কিছুটা লঙ্ঘন হচ্ছে। তবে কেউ টিকিট ফেরত দিতে চাইলে দিতে পারবেন বলেও জানান তিনি। প্রচলিত নিয়ম অনুযায়ী 10 দিন আগে টিকিট বিক্রি হতো, সে কারণে 4 তারিখ পর্যন্ত আমাদের অনেক টিকিট বিক্রি আছে। আশা করি 4 তারিখের পরে অর্থাৎ 5 তারিখ থেকে আমাদের কোনো ডাবল পাশাপাশি আসনে আর যাত্রী দেখবেন না। এদিকে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করে বৃহস্পতিবার থেকে লঞ্চের ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। কালকে থেকে আমাদের ভাড়াও বাড়বে, পরিবহনও বাড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা লঞ্চে উঠবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এতে নৌপথে ভাড়া 60% বাড়ানো হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান কলঙ্কিত করতে দেশের বিভিন্ন স্থানে হামলা হয় বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন হেফাজত জামায়াতের তাণ্ডবে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দিন হেফাজত সারা দেশে তাণ্ডব চালায়। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে থানায় হামলা চালিয়েছে তারা। এর আগেও থানায় হামলা চালিয়েছে হেফাজত। ডাক বাংলো ও ভূমি অফিসে আক্রমণ করেছে। আইজিপি বলেন, ইন্ধন এবং মদতদাতাদেরও বিরুদ্ধে মামলা হবে। যারা অনস্পট হামলা করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের তদন্তের সময় যারা যারা নির্দেশ দিয়েছেন তারাও আসবেন, অসুবিধা কি? এদের সঙ্গে কি আপনারা একটু যদি আপনার ফিরে তাকাই তাহলে তো আপনার কানেকশনটা কোথাও আমরা জানি, আপনারা সবাই জানেন এবং নতুন প্রজন্ম জানে। মূলত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। হেফাজত ইসলামের শীর্ষ নেতা বাবু নগরী এবং মামুনুল হককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে হেফাজত ইসলামকে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণে যোগ দিতে আসা ভারতীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ লজ্জাজনক। একই সাথে তারা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজত যে তাণ্ডব লীলা চালিয়েছে তা দেশের বিরুদ্ধে চক্রান্ত। পরে বাবুনগরী এবং মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করা হয়। মাদ্রাসা শিক্ষায় আজকে যেভাবে জঙ্গি বের হচ্ছে, অকর্মণ্য অলস বের হচ্ছে, এটা আমরা চাই না। আমরা চাই যে বাংলা মাদ্রাসা থেকে দেশপ্রেমিক বের হোক, যারা এই দেশের জন্য অবদান রাখবে। হেফাজতে ইসলামের মামুনুল হক এবং বাবুনগরীর কুশপুত্তলিকা দাহ করে আমরা একটি মেসেজ দিতে চাই যে অবিলম্বে মামুনুল এবং বাবুনগরীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে বিভিন্ন স্থানে তাণ্ডবের পেছনে মূল ভূমিকা আইএসআইয়ের মদতপুষ্ট জামাত ইসলামের। দি ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীদের ভেতরে ঢুকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জামাত শিবিরের ক্যাডাররা। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে তারা। জামাত শিবিরের নেতারাই জঙ্গি সংগঠনগুলোর মূল নেতৃত্বে বলেও উঠে আসে প্রতিবেদনে। বিস্তারিত জানাচ্ছেন আজহারুল ইসলাম। দেশের বিভিন্ন স্থানে এভাবেই তাণ্ডব চালায় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী। দ্য ইকোনমিক টাইমসের এই প্রতিবেদনে বলা হয়, এই তাণ্ডবের পেছনে ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট জামাতে ইসলামী। বাংলাদেশে ভারত বিরোধী প্রোপাগান্ডা সৃষ্টিতে অতীতেও আইএসআই জামাতকে ব্যবহার করেছে। মূলত নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে আন্দোলনকারীদের ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে নাশকতা চালায় জামাত শিবিরের ক্যাডাররা।
সূত্র উল্লেখ করে ইকোনমিক টাইমস জানায়, জামাতের মতো স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতাকে এখনও মেনে নিতে পারেনি। জামাত শিবির জনগণকে বিভ্রান্ত করতে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও উঠে আসে প্রতিবেদনে। এক্ষেত্রে জামাতের ফেসবুক পেজ বাঁশের কেল্লার নামও তুলে ধরা হয়। শুধু বাঁশের কেল্লাই নয়, এরকম আরও কিছু পেজ থেকে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়ানো হয় বলেও প্রতিবেদনটিতে বলা হয়। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতা, যুদ্ধাপরাধের বিচার বানচালের অপচেষ্টা এবং সবশেষে ভারত বিরোধিতার নামে হেফাজত জামায়াতের তাণ্ডবের সমর্থন ছিল বিএনপির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর নিয়ে তাণ্ডবের পর হেফাজত জামায়াতের হরতালকে যৌক্তিক বলে থামেনি সরকারকে দোষারোপ করে বিক্ষোভ কর্মসূচি দিয়ে বিএনপি প্রমাণ করল হেফাজতের সাথেই আছে তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতার নামে জ্বালাও পোড়াওয়ের ঘোষণা আগে থেকেই দিয়ে রেখেছিল হেফাজতের মামুনুল হকরা। স্বাধীনতা নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেনি তারা। এরপরই দেশের বিভিন্ন স্থানে হামলার শুরু। ২৬ থেকে ২৮ মার্চ ৩ দিন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ ও মাগুরার বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় হেফাজত। তাদের সাথে যোগ দেয় স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের নেতাকর্মীরা। থানা, রেল স্টেশন, ভূমি অফিস, প্রেস ক্লাব, পৌরসভা, ফায়ার সার্ভিস, আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়ি ও প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। হামলা থেকে বাদ যায়নি ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর। ব্রাহ্মণবাড়িয়া ও মাগুরায় দুটি মন্দিরও জ্বালিয়ে দেয় সাম্প্রদায়িক গোষ্ঠী। মোদির সফরের বিরোধিতা করে বিএনপি কোনো কর্মসূচি না দিলেও গোপন তৎপরতা ছিল। নিপুণ রায় ও আরমানের ফাঁস হওয়া অডিওর সূত্র ধরে বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। মোদি বিরোধী কর্মসূচিতে বিএনপির সমর্থনের বিষয়টি পরিষ্কার হয় ২৯ মার্চ। তাণ্ডব নিয়ে মুখে কুলুপ আটলেও হেফাজত জামায়াতের বিক্ষোভ দমনে সরকারের সমালোচনা করে দলটি। এই সরকার কোনোভাবেই ভারতের কাছে বা অন্যান্য দেশের কাছ থেকে আমাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো আদায় করে নিতে পারছে না। তবে রাষ্ট্র ও সরকার বিরোধী তাণ্ডবের পেছনে বিএনপির সমর্থন আছে বলেই মনে করে আওয়ামী লীগ। ৭১-এর সেই রাজাকাররা কেউ হেফাজত নামে, কেউ নিজামী ইসলাম নামে, কেউ মুসলিম লীগ নামে নতুন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তবে হেফাজত জামায়াত ও তাদের নেপথ্য মদতদাতারা যে অজুহাতেই অরাজক পরিস্থিতি তৈরি করুক না কেন, ইসলাম তা সমর্থন করে না বলে মন্তব্য করলেন এই ইসলামী চিন্তাবিদ। ফাসাদ তৈরি করা বা একটি দেশে বা একটি রাষ্ট্রে এমন কিছু বিশৃঙ্খলা তৈরি করা যেটা জনজীবনে অত্যন্ত কষ্টকর হয়, ইসলাম কোনোভাবেই বিশৃঙ্খলা, জ্বালাও পোড়াও, তারপরে যে হরতাল জাতীয় যার মাধ্যমে ব্যাপক ক্ষতি হয় মানুষের, সেটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। হিংসা বিদ্বেষ ছড়িয়ে যারা শান্তি বিনষ্ট করতে চায় তাদের কাছ থেকে দূরে থাকার আহ্বান তার। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। 5 এপ্রিল থেকে শুরু হচ্ছে D8 সম্মেলন। এতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা নতুন স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগও এবারের সম্মেলনের প্রধান বিষয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক ও ইরান উন্নয়নশীল এই 8 রাষ্ট্রের জোট D8। এ জোটের সম্মেলন হওয়ার কথা ছিল গত বছর 30 থেকে 31 মে। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে সেই সম্মেলন পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে আগামী মাসে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। কি থাকছে এবারের সম্মেলনে তা জানাতেই পররাষ্ট্রমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। এ সময় ঘুরে ফিরে আলোচনায় আসে রোহিঙ্গা সংকট।
আমরা সূচি সরকারের অবস্থান দেখেছি, তার সরকারে আমরা তার জন্য রাস্তায় ডেমনস্ট্রেশন করেছি বহু বছর, কিন্তু সেই সূচি সরকার যখন সরকারে আসলেন তখন মানবতা সেইখানে আপনার লঙ্ঘিত হলো, তার কখনো টনক নড়ে নাই। যে এই তখন এই মায়ানমারের লোক রোহিঙ্গা গুলো যখন আপনার কষ্টে আছে, একজনও তাদের সপক্ষে এসে দাঁড়ায় নাই। রোহিঙ্গা গুলোর স্বদেশে গিয়ে সুন্দর জীবন যাতে তারা পালন করতে পারে, সেই জন্য অবশ্যই একটা প্রস্তাব থাকে। বাণিজ্য ও সহযোগিতার সম্ভাবনা থাকলেও এখনও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি G8 সদস্যরা। এবারের সম্মেলনে বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানান মন্ত্রী। আমাদের ঢাকা ডিক্লারেশনে ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড এর উপর আমরা যথেষ্ট জোর দেব, এবং তার সাথে আমরা টেকনোলজি ইনোভেশনটা, সেই ইনোভেশনের মাধ্যমে আমরা কিভাবে এই আমাদের ট্রেড ইন ইনভেস্টমেন্ট বাড়াতে পারি। আগামী 2 বছরের জন্য D8 এর সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। আপনি ঠিকই বলেছেন যে যুক্তরাষ্ট্র। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা সংক্রমণ বাড়ায় 21শে গ্রন্থমেলায় নতুন সময়সূচি, চলবে 3.5 ঘন্টা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21শে সংবাদে। সরকারের পদত্যাগের আহ্বান, বিএনপির অগণতান্ত্রিক আচরণ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, মেয়াদ শেষ হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি নেতারা সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন, যা হাস্যকর এবং অগণতান্ত্রিক, অসাংবিধানিক। সরকার নির্দিষ্ট মেয়াদের জন্য ক্ষমতা এসেছে, মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আর নির্বাচন হবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় ঠিক সেভাবেই বাংলাদেশেও নির্বাচন হবে। রাত 8টার পর দোকান বন্ধ রাখতে হবে, সিটি কর্পোরেশনের এমন নির্দেশনা এখনো পৌঁছায়নি রাজধানীর মার্কেট শপিং মলে। তাই রাত 10টা 11টা পর্যন্ত খোলা থাকছে। তবে নির্দেশনা আসলে তা মানা হবে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতারা। এমন পরিস্থিতিতে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা তাদের। বলছেন, রাত 10টা পর্যন্ত খোলা রাখা গেলে ক্ষতি পুষিয়ে উঠতে পারেন তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। গত 24 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিপণী বিতানগুলো রাত 8টার পর বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিল। রাত 8টার মধ্যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান পাট আমরা বন্ধ করতে চাই। 8 দিন পরও ব্যবসায়ী সমিতির নেতাদের কাছে কোনো নির্দেশনা পৌঁছেনি। অনেক ব্যবসায়ী জানেনই না সিটি কর্পোরেশনের এমন নির্দেশনা আছে। রাত 10টা 11টা পর্যন্ত দোকান খোলা রাখছেন তারা। আমাদের মার্কেটে কি কর্তৃপক্ষ থেকে এরকম কোনো ডিসিশন পাইনি আমরা এখনো। করোনা সংক্রমণ ঠেকাতে জনস্বার্থে রাত 8টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ আসলে তা পালন করা হবে। তবে এই সিদ্ধান্তে যে আর্থিক ক্ষতি হবে তাতে অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে বলে জানান দোকান মালিকরা। 8টা দিলে তো অবশ্যই ক্ষতি হবে, কারণ যেহেতু এখানটা সামনে রমজান মাস, একটা সবারই, শুধু আমাদের না, সবারই একটা ব্যবসায়িক সিজন এটা। এবছরে যদি আপনার ওই ধরনের টাইম বাইন্ডিং করে দেয় অথবা লকডাউন বা ওই ধরনের কোনো পরিকল্পনা সরকার করে, তাহলে আমাদের আর দাঁড়ানোর মতো সক্ষমতা থাকবে না। ব্যবসায়ী নেতারা বলছেন, রমজান মাসে ইফতারের পর রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখলে ব্যাপক ক্ষতি হবে। তবে নির্দেশনা পেলেই বাস্তবায়ন শুরু করবেন বলে জানান তারা। রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি তাদের। এই বছর আমাদের ব্যবসায়িক পরিস্থিতি খুবই খারাপ, সেক্ষেত্রে এরকম কিছু আসলেও আমাদের জন্য আসলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন আমরা হব। রোজার দিনে সাধারণত এই ইফতারের পরেই মানুষ একটু কেনাকাটা করতে বের হয়, এক শ্রেণীর মানুষ। সেটা আমরা একটু দাবি জানাবো যেন সেটা আমাদেরকে একটু 10টা পর্যন্ত করে দেওয়া হয়। এদিকে অনেক ক্ষেত্রে মার্কেট শপিং মলে সামাজিক দূরত্ব না মেনেই চলছে বেচা বিক্রি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19 মহামারীর মধ্যেও 2020 সালে 28,000 নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। রাজধানী ফ্যালকন হলে বিমান বাহিনীর 44তম বার্ষিক কমান্ড সেফটি সেমিনারে বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ বলেন, অপারেশনাল উড্ডয়নের পাশাপাশি মহামারী মোকাবেলায় বিভিন্ন মিশনে অংশ নিয়েছে বিমান বাহিনী। অ্যানালগ ব্যবস্থা থেকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা উত্তরণ করায় মানসম্পন্ন জনবল নিশ্চিতে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ। এবার আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন।
সময়সূচি কমল অমর একুশে গ্রন্থমেলার এখন থেকে বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত চলবে মেলা। আজ ছুটির দিনে মেলার গেট খুলবে বেলা ১১টায়। তবে নতুন সূচিতে খুশি নন প্রকাশক, পাঠক ও দর্শনার্থীরা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। ১৪তম দিনে পরিবর্তন এলো অমর একুশে গ্রন্থমেলার সময়সূচিতে। করোনার ঊর্ধ্বমুখীতে সরকারের ১৮ দফা নির্দেশনা মানতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। বুধবার মেলার শুরুতে জানানো হয় এখন থেকে রাত ৮টার পরিবর্তে মেলা চলবে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত। আর মেলায় প্রবেশ করা যাবে বেলা ৩টা থেকে ৬টার মধ্যে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ এসছে যে সন্ধ্যের পরপরই মেলাটা বন্ধ করে দিতে। তো সেটা ৬:৩০ সময় আমরা মেন গেট বন্ধ করে দেব এবং ৬:৩০ মধ্যে পুরো এলাকাটা খালি করে দেব। তবে এমন সিদ্ধান্তে হতাশ প্রকাশকরা। আর্থিক ক্ষতির আশঙ্কা তাদের। ৬:৩০ থেকে ৮টা ৮:৩০ পর্যন্ত রেগুলার ক্রেতা থাকে। ৩টা থেকে শুরু না করে সেটা ৪টা থেকে শুরু করতো বা 5টা থেকে শুরু করে 3 ঘন্টা 3.5 ঘন্টা রাখলেও বিক্রেতা যারা আছে তাদের উপকার হতো। রাস্তায় প্রচুর মানুষের সমাগম দেখতে পারবেন। এখন একটা প্যান্ডামিক সময় চলছে, কিন্তু এর মানে তো এই না যে শুধু বইমেলাকে কেন্দ্র করে এটা অফ করে দিতে হবে। এদিকে বুধবার অনেকটাই জমজমাট ছিল একুশে গ্রন্থমেলা। তবে অনেকের মধ্যেই ছিল স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক ব্যবহারে অনীহা। বইমেলা আসলে তো অবশ্যই খুবই ভালো লাগে। মানে অনেক অফিস করে আসে, তাদের জন্য এটা আসলে কোয়াইট ডিফিকাল্ট ৬:৩০ বন্ধ করে ফেলা। যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য যদি সেটাকে একটু ছাড় দেওয়া হয় তার জন্য আমার জন্য মনে হয় ভালো হয়। যেটা হলে দেশের অবস্থা ভালো হবে, সেটা মেইনটেইন করে চলাই বেটার। গল্প, উপন্যাস, কবিতা সব মিলিয়ে এদিন মেলায় এসেছে ৯৭টি নতুন বই। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। আরও একটি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে। পশ্চিমবঙ্গে নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম, তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আমন্ত্রণ আবারও রাত ১১টার একুশে সংবাদে। পারিবারিক বিরোধ আর জমি দখলের চেষ্টা ব্যর্থ হওয়ায় মুন্সিগঞ্জ সিরাজদি খানের একটি পরিবারের সদস্যদের হত্যা মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মিলন হত্যা মামলার আসামি খোরশেদ আলম সরকারের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ স্থানীয় 2 প্রভাবশালী 20 বিঘা জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে খোরশেদকে মামলার জালে ফেলে পরিবারকে হেয় প্রতিপন্ন করতে চাইছে। ব্যবসা বাণিজ্যের খবর। শতবর্ষে শত আশা শিরোনামে দেশের 50টি স্টার্টআপে 100 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে সরকারি অর্থায়নের যৌথ পুঁজি প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির 500 কোটি টাকার তহবিল খরচ হবে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনীতে, যেখানে তরুণ উদ্যোক্তারা নতুন কর্মক্ষেত্র কর্মসংস্থান সৃষ্টি করছে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রযুক্তি উদ্ভাবন, অর্থনৈতিক মুক্তি ও ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নে কাজ করছে এমন নতুন উদ্যোক্তাদের কাজের পরিধি বাড়াতে 100 কোটি টাকা বিনিয়োগ করছে সরকার। আইসিটি মিলনায়তনে সরকারি অর্থায়নের যৌথ পুঁজি প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ প্রথম সিরিজে 7 প্রতিষ্ঠানকে দেয় 15 কোটি টাকা। পর্যায়ক্রমে আরও 43টি প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। What could be the best way to celebrate but to invest and trust in our young entrepreneurs, the startups who are flag bearers of this country to the global market. প্রতিষ্ঠিত নয় এমন তরুণ উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে অংশীদার হবার কথা জানান সংশ্লিষ্টরা। We need to provide support to those who are in need of support. Who have very good ideas, scalable ideas, but can't progress due to traditional financing arrangement that we have in this country. নবীন উদ্যোক্তারা এই বাণিজ্য সম্ভাবনা কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আইডিয়েশন থেকে বিজনেস মডেল এবং ফান্ডিং থেকে শুরু করে মার্কেটে যাওয়ার জন্য যে ধরনের সহযোগিতা লাগে সব ধরনের সহযোগিতাই
আমরা স্টার্ট আপ বাংলাদেশ থেকে আপনাদেরকে করব। সম্ভাব্যতা যাচাই শর্তে 50 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করা হবে। একসাথেই শুরু হয়েছে এবং আমরা আগামী দিনে সফল হব এই প্রত্যাশাই করি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা একদিনে শনাক্তের রেকর্ড 5,358, আরও 52 মৃত্যু, 31 জেলায় উচ্চ সংক্রমণ। অর্ধেক আসনে গণপরিবহন সংকট, স্বাস্থ্যবিধি নিয়ে সন্তোষ, নৌযানেও 60% ভাড়া বৃদ্ধি। হুকুমদাতাদের বিরুদ্ধেও মামলা হবে বললেন আইজিপি, তাণ্ডবের নেপথ্যে আইএসআই এর মদতপুষ্ট জামাত। 5 এপ্রিল থেকে D8 সম্মেলন, রোহিঙ্গা সংকট নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।